আসসালামু আলাইকুম। আমি তাফসির উদ্দিন। আজকের গল্পটি এসেছে যশোর থেকে। গল্পের নাম ভয়াবহ জানালা, আর গল্পটি লিখে পাঠিয়েছেন তাসরিন ইসলাম ঋতু। এটি তার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব এবং ভয়াবহ অভিজ্ঞতা। গল্পে যাওয়ার আগে একটা কথা বলে নিই, আপনাদের কাছেও যদি কোনো ভৌতিক বা রহস্যময় অভিজ্ঞতার গল্প থেকে থাকে, আপনি চাইলে তা আমাদের পাঠাতে পারেন। গল্প পাঠানোর নিয়ম ও আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার পাঠানো গল্প নির্বাচিত হলে আমরা সেটি ফেসবুক পেজে প্রকাশ করব এবং আমাদের ইউটিউব চ্যানেলে পাঠ করে শোনানো হবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, ভয়াবহ জানালা। গল্পটি যেভাবে লিখিয়ে পাঠিয়েছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। এটি আমার জীবনে ঘটা একটি বাস্তব ঘটনা। যাদের জীবনে ভৌতিক ঘটনা ঘটে তার অধিকাংশ থাকে অমীমাংসিত। পক্ষান্তরে আমার জীবনে ঘটে যাওয়া উক্ত ঘটনাটি মীমাংসিত কিন্তু ভয়ানক। ঘটনাটি আমার সাথে ঘটে 2022 সালে। ঘটনাটি ঘটার পরদিন আমি আমার ফেসবুকে যেভাবে লিখে পোস্ট করেছিলাম সেভাবেই এখানে লিখছি। আমি একাদশ শ্রেণীর ছাত্রী, যশোর MM কলেজে পড়ি। কলেজের পাশে একটা মেসে আমি থাকি। আমার রুমের জানালার বাইরে একটি নতুন ভবন হচ্ছে। আমি 3 তলাতে থাকি। ভবনটা 2 তলা। ভবনটা 2 তলা কমপ্লিট করা হয়েছে, যদিও 3 তলার জন্য প্রাচীর করা হয়ে গেছে। এখন মূল ঘটনায় আসি। না, এখনই মূল ঘটনায় আসা যাবে না। তার আগে মূল ঘটনার 3 দিন আগে ঘটে যাওয়া ঘটনা জানাই। রাত্রিবেলা পড়া শেষ করে লাইট অফ করে বিছানায় শুয়েছি। সারাদিন ক্লাস, কোচিং, প্র্যাকটিক্যাল আর সারা রাত সব পড়া কমপ্লিট করা, যেভাবে সায়েন্সের স্টুডেন্টদের ইন্টারমিডিয়েট কাটে আর কি। এসবের মাঝে ঘুমানোর আগে ফেসবুকে ঢোকার একমাত্র সময়, তাই শুয়ে না ঘুমিয়ে আগে মোবাইলটা হাতে নিয়েছি। মোবাইল রেখে ঘুমিয়ে পড়ব ঠিক তখন জানালার কাছে ছোট ছোট 2টো বিড়ালের হাতের মতো ছায়া দেখতে পেলাম। ছায়াটা এমনভাবে নড়ছে দেখে মনে হচ্ছে জানালার বাইরে কোনো বিড়াল ওর হাত দিয়ে কাউকে টাটা দিচ্ছে। জানিয়ে রাখি, আমি খুবই ভূতের গল্প পড়তে ভালোবাসি। অনেক ছোটবেলা থেকেই ভূতের গল্প পড়ি। অনেক দিন ধরে ভূতের গল্প পড়তে পড়তে একটা জিনিস খেয়াল করেছি, যদি কেউ তার সামনে ভৌতিক কিছু দেখে তখন সেটাকে পাত্তা না দিয়ে কাশি দেই, জোরে কোনো কিছু শব্দ করা বা অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে দেওয়া, এমন কিছু কাজ করলে পরবর্তীতে সেই ভৌতিক জিনিসটা আর দেখা যায় না। আর আমি এটাও জানতাম অন্ধকারের মধ্যে শয়তান আমাদের অ্যাটাক করতে পারে, আলোর মাঝে শয়তান আমাদের সেভাবে অ্যাটাক করতে পারে না। তৎক্ষণাৎ আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়ে ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম। ব্যাস, যা হবার তাই হলো। সেই ছায়াটাকে আর দেখা যাচ্ছে না। সেই সারা রাত আমি লাইট জ্বালিয়ে ঘুমালাম। এরপর ঘটনাটা এ পর্যন্ত এসে ইতি ঘটলেই ভালো হতো, কিন্তু তা হলো না। এইবারই ঘটল আসল ঘটনা। শনিবার রাত 2টা। শনিবার এবং রবিবার এই 2 দিন হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণী বিজ্ঞান প্র্যাকটিক্যাল। এত কঠিন জিনিস যা আঁকতে একটা চিত্র প্রায় 20 মিনিট লেগে যায়। এরপর লেখা তো বাকি। তাই শনিবার রাতেই শনিবার এবং রবিবারের প্র্যাকটিক্যালগুলো করে রাখতে হয়। শনিবার রাত 2টা প্র্যাকটিক্যাল করছি, ভুল হচ্ছে আবার মুছছি। করতে করতে হাত ব্যথা হয়ে গেল। পেন্সিলটা রেখে হাতটা টিপছি। হঠাৎ জানালার দিকে চোখ গেল। ভূতের গল্প লেখকদের ভাষাতেই বলি, যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম মানবদেহের কঙ্কালের মতো এক জোড়া হাত জানালার ঠিক বিপরীত পাশে ছায়া সদৃশ্য দৃশ্যমান। প্রাণীবিজ্ঞান ম্যাডাম সেদিন প্র্যাকটিক্যালের সময় ঠিক যেরকম কঙ্কালের হাত দেখিয়েছিলেন ঠিক তেমন হাতের মতোই ছায়াটা দেখা যাচ্ছে। এবার আর আগের দিনের মতো সাহস দেখাতে গেলাম না। প্র্যাকটিক্যাল খাতাগুলো এদিক সেদিক উল্টে ফেলে বিছানা থেকে নেমে এক দৌড়ে দরজার ছিটকিনি খুলে পাশের রুমে আপুদের ডাকতে লাগলাম। সিঙ্গেল রুমে থাকাতে আমার সাথে কেউ নেই, যার কারণে আমাকে বাইরে গিয়ে অন্যদের ডাকতে হচ্ছে। এই আপুরা বোধহয় ঘুমিয়ে গেছে, কিছুতেই দরজা খুলছে না। পাশে আরেকটা রুম আছে যেখানে রানী আপু থাকেন। তার দরজা অনবরত বিরামহীন নক করছি। উনি তখনও ঘুমাননি, কারোর সাথে ফোনে কথা বলছিলেন, বোধহয় রাজা ভাইয়ের সাথে। শ্বাসকষ্টের রোগীদের মতো হাঁপাতে হাঁপাতে ওনাকে সব ঘটনা খুলে বললাম। উনি তৎক্ষণাৎ ফোন রেখে আমাকে সাহস দিয়ে আমার সাথে আমার রুমে এলেন। আমি আগে থেকেই জানতাম ওটা এখন আর দেখা যাবে না। এটা আমি বিভিন্ন ভূতের গল্প পড়েই বুঝতে পেরেছি। আপু বলছেন, কই, এখানে তো কিছু নেই।
আমি বলতে যাব যে আপু এখানে সত্যি এমনটা দেখেছি, তার আগে আবারও 2 হাত আগের মতো দৃশ্যমান হলো বন্ধ জানালার বিপরীত পাশে। এবার আমি আর কি, রানী আপুই চিৎকার দিয়ে পাশের রুমের দরজায় ধাক্কা দিলেন। এক ধাক্কাতেই খুলে গেল। আসলে আমি আগে জানতাম না এই রুমে থাকা 3টি আপু দরজা আটকান না, শুধু টেনে দিয়ে রাখেন। দুজনের বিনা অনুমতিতে প্রবেশ করলাম হাঁপাতে হাঁপাতে। 3টে আপুর ঘুম ভেঙে গেল। প্রত্যেকে জিজ্ঞাসা করছেন কি হয়েছে। আমি কিছু বললাম না। রানী আপু সব খুলে বললেন ওনাদের। এরপর ওই আপুদের রুমে 1 ঘন্টার মতো আমি আর রানী আপু অবস্থান করলাম। কেউ কারো রুমে যায়নি। আপুদের কথোপকথনে এটা বুঝতে পারলাম ওটা কোনো কঙ্কালের হাত ছিল না, চিকন কোনো মানুষের হাত ছিল। পাশের বিল্ডিংটা দিনে মিস্ত্রি যতই থাকুক রাতে পুরো অরক্ষিত থাকে, যার কারণে 3 তলার ওই পাঁচিলটাতে ওঠে আমার জানালা দিয়ে হাত দেখিয়ে ভয় দেখিয়েছে। হয়তোবা জানালা খুলতে চেয়েছিল কোনোভাবে কিছু চুরি করার জন্য। আপুরা আমাকে অ্যাডভাইস করলেন জানালা যেন দিনের বেলাতেও খোলা না রাখি, কোনোভাবে কিছু চুরি হয়ে যেতে পারে আমার অনুপস্থিতিতে। কারণ একে তো সিঙ্গেল রুমে থাকি, তার উপর সারাদিন কলেজ কোচিং এসবে ব্যস্ত। আর রাতের বেলা ছায়া দেখে যাতে ভয় না পাই, এই ভবনটার 2 তলার কাজ চলাকালীন 2 তলার সিঙ্গেল রুমের আপুটাও অভিযোগ করেছিল রাত্রের বেলা জানালায় কেউ হাত দেখিয়ে ভয় দেখায়। যা হোক, বুঝতে পারলাম এটা মানুষ। ভূত ভেবে ভয় পেয়ে বোকামি করছি। সেদিন আর আমার রুমে গিয়ে প্র্যাকটিক্যাল শেষ করা হলো না, কারণ এমনিতেই এসবের মাঝে 3:30 বেজে গেছে। এখন না ঘুমালে নামাজ পড়তে উঠতে হয়তো পারবো না, উঠতে পারলেও পরে হয়তো কোচিং ধরতে পারবো না। তাই বুদ্ধিমানের কাজ এখনই ঘুমিয়ে পড়া। তাছাড়া আজকের প্র্যাকটিক্যাল তো হয়ে গেছে, কালকের 4টার মধ্যে 2টা হয়নি, সেটা না হয় কালকে করা যাবে। আপুরা আমাকে আমার রুমে গিয়ে ঘুমাতে বারণ করলেন। রানী আপু 2 সিটের রুমে থাকেন, একটা বেড খালি। বর্তমানে শুধু রানী আপু রুমটাতে আছেন। আমার রুম থেকে বালিশ চাদর নিয়ে রানী আপুর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা বলে মামুনি আব্বুকে কিছুই জানায়নি। পরবর্তীতে সকালে ফোনে বললাম সব ঘটনা। এই ছিল আজকের গল্প, ভয়াবহ জানালা। আপনার কি মনে হয় এটা ছিল সত্যি একটা ভৌতিক ঘটনা নাকি কোনো মানুষের কারসাজি? কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের গল্প। আপনার কাছেও কি এরকম কোনো ভয়াবহ বা রহস্যময় অভিজ্ঞতা আছে? তাহলে দেরি না করে আমাদের পাঠিয়ে দিন। নির্বাচিত গল্পগুলো আমরা প্রকাশ করব আমাদের ফেসবুক পেজে এবং পরবর্তীতে তা ইউটিউবে পাঠ করে শোনানো হবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরো গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক ভয়াবহ অভিজ্ঞতার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।